গুটি গুটি পায়ে চারিদিকে চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারিদিক সে বেশ ভালোভাবেই দেখে নিয়েছে। কড়ুই গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখন নিলয়ের ডান পাটা কিসে একটা উঁচু জায়গায় লেগে থপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখে চশমাটা ঠিক করে সেদিকে তাকাতেই দেখলো একদল ছেলে বেশ উচ্চ স্বরে হাসছে। নিলয় আবারও চোখে চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্যে থেকেই কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখেছিল, আর সেই পায়ে বেঁধে নিলয় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথাই বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে তখনই নেতাগোছের আরাফ নামে ছেলেটি নিলয়ের হাত টেনে নেয়। শাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের কর তো। শাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে ধরে, জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি। সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে অর্ধনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিব। নিলয় আরাফের হাতটা থামিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতেই বলতে থাকে, ভাইয়া, আমি জীবনে এসব খাইনি। আমি পারবো না ভাই। নিলয় কথাটি শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথায় সজোরে পিছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরেই চেপে ধরে নিলয়ের মুখে সিগারেট গুঁজে দেয়, বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ। তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেট আগুন লেগে ঠোঁটে কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাফ জোরে নিলয়ের মাথায় চড় মেরে দেয়। ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়না ধরে টান দিবি। যা এখন। ভাই আমি পারবো না। কথাটা বলার পরই আরাফ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদিয়ান আশিক তাপমাত্রিক রোদ নিলয়ের চোখে বারবার পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠল না। সেই শক্তিটা মৃতপ্রায়, শুধু ফ্যাল ফ্যাল করে সামনে তাকিয়ে থাকা লোক কয়েকজনের দিকে তাকাচ্ছে। আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার কাছে। র্যাগিং কাকে বলে এর আগে নিলয় জানতো না। এইভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমনভাবে নিলয় তা ভাবতেও পারেনি। নিলয়ের কাঁধে শাফিন হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না না, বেচারা তাহলে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। কথা কস কেন তো তুই? গায়ের জামা খুলে ওদের মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পিছনে খোলা যেগুলা, সেগুলার কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখা মনে হয় কি পথের ফকির, ভিক্ষা করে টাকা জমায় আর সেটা দিয়ে তোর যে দোকানে পরে থাকা সেরা ছোট কাপড় কিনে রাতের অন্ধকারে জামা সেলাই করে। না হলে সামনে অর্ধেক টাকা আর পিছনে সব খোলা হবে কেন? কি বিশ্রী অবস্থা। যাই হোক, সেই রকম কিছু একটা পরিয়ে দিব। তোরা পারিস বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? ওই মুজিব দাঁড়া, জি ভাই। আসার সময় মোবিলও আনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাবার দিকে তাকিয়েছিল, আর একবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাফকে বলল, আমাকে মাফ করে দেন ভাইয়া প্লিজ। ভাইয়া আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই শহর, এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া এমন করেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি, কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে ওকে পেছনের দিকে চলে আসে নিলয়কে। অনেক উৎসুক জনতা ওদের পেছন পেছন আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরাবকে বেশ ভালোভাবেই জানে ও চেনে। আরাব প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচাও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরাব তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে মেয়ে এমনকি মেয়েদের বাজেভাবে র্যাগিং করে। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। কিছু বলে আরাফ আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে।
আর প্রথম দিনই নিলয় এইভাবে ফেসে যাবে তাদের কাছে তা কল্পনাও করতে পারেনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাপ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এইভাবে ধরে নিয়ে র্যাগিং করে। কিরে মজিব, এত দেরি হয় নাকি আনতে? ভাই দুটো ডিমও আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভিতর কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভিতরে সবকিছু সরে সরে যাচ্ছে। বড় সড়ো ঝড় উঠেছে বুকের মাঝখানে আজ। গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়। বুকের ভিতর ধুকফুক ক্রমেই বেড়ে চলেছে। শুরু তো করতেই হবে মুজিব। জি ভাই। যা বেটাকে ধর, আর শাওন যা সবাইকে ডেকে আনে এদিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েকে ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের দুটো হাত শক্ত করে ধরে। শাফিন আর হৃদয় নিলয়ের সারা গায়ে মোবিল ঢেলে দেয়। কালো মোবিল নিলয়ের নতুন ড্রেসটার সাথে সাথেই ভিজিয়ে দিল। ফর্সা শরীরটা মোবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথা দুটোই ডিম ভেঙে দেয়। আরব সহ ওদের ছেলে মেয়েগুলো সবাই বেশ উচ্চ স্বরে হাসতে থাকে। কেবল হাসি না, দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়। সবাই চোখে মুখে আরাফের প্রতি অসহ্য ঘৃণার ছায়া নিলয়ও খুব ভালো করেই টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোও চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পিছনের দিকটায়। সেখানে ছোট্ট একটু লেকের চারপাশে নানা ফুলের ফুল গাছ। নিলয় পিছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক আর হাস্য উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেয়। ডিমের অংশ চুল বেয়ে গায়ে পড়ছে। চোখের চশমা আগেই খুলে নেওয়া হয়েছে ওর। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে চলে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয়ের সামনে কিছু খুব একটা ভালো করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখেই সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে খানিকটা মোবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি নিলয়কে কষে একটা চোর বসিয়ে দেয়। নিলয়ের মুখে দিয়ে কথা বের হয় না, কেবল সে শুধু শুনতে পায়, বেয়াদব ছেলে, ডাস্টবিনের থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথা নিচু করে আবারও দৌড়ে চলে গেল। নিলয় আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে। আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। এই গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহার কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মোবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকিয়ে আর একবার ভাবতে থাকলো ভার্সিটিতে আসার সময় সে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না রে, ভার্সিটিতে আসতে একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকেই এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমার আরাফই তো ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করেছে। ছেলেটার অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হইছে, এবার থাম। কই ও, বলিস না কেন? ও ক্যাম্পাসের লেকের পাড়ে বসে আছে। তাহলে চল যাই। আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পিছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফের হাতে গিটার। শাফিনের সাথে হাসাহাসি করতে করতে আটা মারছে। আরাফ তো মুখে আনন্দময় হাসি উপচে পড়ছে। তুমি কখন এলে? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়। তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ পড়েছে দূরে, শুধু তোমার ছায়া মেঘের উপরে ঢেউ তোলে রোদ দূরে। অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, এই হৃদয়ের চিরকুটে তুমি বড় ডান পিটে। আমি তোমার মান ভাঙাবো, ভালোবেসে চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো নরম গলার সুরে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে সুরে সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে একগ্র চিত্তে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের ওপর বসে পায়ের ওপর পা রেখে একটা আঙুল একবার তুলছে আর একবার নামাচ্ছে। এইভাবেই তাল মিলাচ্ছে। নেহা, ওই নেহা, কিছু হয়েছে কি তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনার জগতে চলে গেছিস তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকিয়ে নেহা বলে, বল, কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কদিন ধরে? কি হয়েছে তোমার, বলবে আমাকে প্লিজ?
ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না তেমন কিছু না, আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে তো, তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দিব। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহা চুপচাপ থাকার পেছনে কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহাকে আজ সপ্তাহখানিক হলেও রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কলেজের জন্য বলতে গেলে আরাফের ব্যবহার করার জন্যই নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা, যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে চাচ্ছে। আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝে নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারার তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, ক্লাসে? এই অনু চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়ে পার্কে দেখা করবা। হুম। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফেরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা। আর নেহা বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গিয়েছিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতে ওখান থেকে, তাহলে ওরা কিছুই বলতো না। তোর ভুল হয়েছে এরকম কাজ করাটা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কী যে বলবো তোকে বুঝতে পারতেছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। ঋষাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ একটা শ্বাস ফেলে সিগারেট জ্বালায়। ঋষাদ ওর পাশে যেয়ে নিলয়ের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয়তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামের তো তোর পঞ্চমুখ। হাই, আমি কি তোর মতো নাকি যে বেশ নায়কগিরি দেখাতে যাব আর তারপর মাথায় ডিম ফাটিয়ে সারা গায়ে মোবিল মাখিয়ে বাড়ি ফিরবো? নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কি যেন ভাবছে। ঋষাদ বলেই চলছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে ওইসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি। একদম দূরে থাকবি, ডাকলে কাছে যাবি। হ্যাঁ ছাড়া বেশি কিছু বলবি না। নিলয় হাসে। ঋষাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট। নিলয় দেখতে পায়। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়। তারপর, ওই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকছি আমি, এদিকে আয়। আয় আয়। নিলয়ের কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর এক হাতে পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরাফ এর ডান হাত শাফিন ডাকলো। নিলয় একবার পিছনে তাকিয়ে শিওর হয়ে নেয় যে ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে না, কিন্তু না, তারা নিলয়কেই ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটে ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই শাফিন বলে ওঠে, ভাই, ওই বদপলা আসছে। আরাফ চায়ের কাপটা বেঞ্চের ওপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকায়। সাথে আরাফের সাথে বেরিয়ে আসে মুজিবুর, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরাফ কপাল কুঁচকে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। ভাব দেখে মনে হচ্ছিল আরাফ বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না। নিলয়ের দিকে তাকিয়ে বলল আরাফ, তোর নামটা কি যেন? জি নিলয়, আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই? ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কিরে শাপিন, মুজিব, আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে ডন আছে? এটা তোর ঠিক কাজ করস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নীলা ভাই, আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা কই সব? যতই হোক ডন মানুষ নিলয় ভাই, প্রভাবশালী ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। আর সামনে দাঁড়িয়ে থাকা সবাই উচ্চ স্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আমাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই সম্বোধন করে ডেকেছি। নিলয়ের বলা শেষ হবার আগেই আরাফ নিলয়ের কলার চেপে টান দিয়ে কাছে এনে সজোরে চড় মারলো। তারপর বলতে লাগলো, বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছে, তাকেও জিজ্ঞাসা করতে হয় কেমন আছে। বড়দের সম্মান করে কথা বলতে হয়। নিলয় কিছু বলতে যেও পারে না। কেমন যেন ডান পাশের গালটা ভোবো করতে লাগলো। কিছু বোঝার আগেই শাফিন চুল চেপে ধরে বা গালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না?
তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করছিস আমাদের নামে, তোর তেরা কথা বলা আজ শিখিয়ে দিব। মুজিব, জি ভাই। ওরে আজ শিখিয়ে দিব বড়দের সম্মান করা। ভাই ফুল কোর্স। নিলয় কিছু বলে না, কেবল ঠায় দাঁড়িয়ে আছে। কেবল মনে পড়ে ঋষাদের কথা। শীতকাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে ঋষাদি এমন করছে, কি আর করার? ঋষাদি তাকে অনেক বেশিই ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে ঋষাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা প্রশস্ত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারে সামনে যে আরও বিপদ ঘনিয়ে আসছে, তা হলো কল্পনাতীত। আসন্ন বিপদের সাথে চারিদিকের পরিবেশটা কেমন যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহরটা সৌন্দর্য মণ্ডিত হচ্ছিল। চারপাশে যেন নতুনভাবে সেজেছে। নীল রঙা ড্রেস পরে একটি মেয়ে বেশ হনহন করে হেঁটে জটলা হওয়া মানুষের স্থানের দিকেই আসতে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটিকে চিনতে পারে। এটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর মেয়েটা থেকে চড় মেরেও দিয়েছিল। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল কালকের ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। মেয়েটা হাসতে হাসতে আরাপের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিকে চোখ না সরিয়ে তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে বলে, আজকের এই মুরগিটা কে? কথাটা বলি নিয়া উচ্চ স্বরে হেঁটে ওঠে। নিলয় মেয়েটার হাসির দিকে তাকিয়ে থাকে অপলক। কেমন যেন বিহমান স্রোতের আবেগী ময়ূর শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, ওই যে একটা মেয়ে আসছে শর্ট স্কার্ফ পরা। আচ্ছা, কিসমিস খাইছিস কখনো? আমি জি জি ভাইয়া। আজ আবার খাবি? দেখ দেখ ওই মেয়ে রে। হ্যাঁ, ওরে গিয়ে তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথা বলার সাথে সাথেই আর একটা লাথি মারে সাফিন। নিলয় সিটকে পড়ে যেতে চেয়েও পড়ে না। সাফিন অবাক হয়। যতটা দূরে নিলয় পড়বে ভেবেছিল, নিলয় তো পড়েনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। সাফিন বেশ জোর গলাতেই বলে, বুঝোস না? না কি খাইতে বলছে ভাই তোরে? খুব পাকছো এখনই। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস না কি করতে হবে? বলে দিন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছে মতো। মারার সময় কোনো জায়গায় কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সেসবই বুঝেছিল নিলয়। নিলয়ের সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি এবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরাফের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে আছে। নিলয় কাঁচতে থাকে, মুখ দিয়ে লালা সহ রক্ত বেরোতে থাকে। পেটে ব্যথায় আর দাঁড়াতে পারছে না। ওর কথা বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে শুধু অজর ধারায় পানি ঝরছিল। নিলয় তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে। পরিচিত একটা মুখ। নিলয় শুনতে পায়, নিলয় ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করে চেনে। ঋষা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতে নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসছে তাদের দিকে। নিলয় একটু অবাক হলেও কিছু বলতে পারে না। সে একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসছে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান। চলুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয় সেখানে নেহা আর নিশাদ হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এই কয়েকদিন নিশাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয় সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু হাসে। গায়ে ব্যথা থাকার জোরেও হাসতে পারছে না। ঋষাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভ্রু কুঁচকে তাকায় ঋষাদ। বোকার মতো প্রশ্ন করে, হাসছিস তুই কেন? এমনি, সিগারেট দে। মনে নেই সেই দিন সিগারেট না খাওয়া নিয়ে আরবদের সাথে তো ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতে চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতে পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। কি? আর কতদিন এইভাবে? এবার তো চলো। আরাফের কথা শুনে নেহা যেন কেমন নড়ে চড়ে বসলো। আরাফের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাফ এগিয়ে যেতেই নেহাও সরে যেতে থাকে। আরাফ আবার বলে, কি হয়েছে নেহা, এমন কেন করো? আমি না, তুমি কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো। আমার লজ্জাস্থান ছোঁয়ার চেষ্টা করছে ও। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কামান নিয়া, বিয়ের পর তো রাত দিন পরে আছে।
কামন নিয়া, বিয়ের পর তো রাত দিন পরে আছে, আগে তো একটু মাস্তি করে নিই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। তাই বাস্তবতা, তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলে তুমিও ছেড়ে চলে যাবে। চুপ। আর একটা কথা বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এইরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করার। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফের প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থেই ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসাটা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই কেবল যেন গায়ে গুলিয়ে উঠছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি হবে, এসব কিছু ভেবে নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর ওদিকে আরাফ একজন প্লে বয়। তবে নেহাকে সে সত্যিকারেরই ভালোবাসে। তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি ওই বাকি মেয়েগুলোও জানে না আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটক করছে। নেহা মাথা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্থির লাগছে। আরাফের মুখটা মনে ফুলেও ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে দেখে নেহা দেখতে পায় মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এদিকে নিলয় বেশ কয়েকদিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো, নিলয় এই অবধি যেই কয়েকদিন ভার্সিটিতে এসেছিল কোনোদিনই ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসাকালীন র্যাগিংয়ের শিকার হয়েছে তারপর অপমানে ফিরে আসতে হয়েছে, না হয় ফিরে আসতে হয়েছে বাধ্য হয়ে। নিলয় মাথা নিচু করে এগিয়ে যাচ্ছে। এই নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এদি নিলয়কে এখনো কেউ নাম ধরে ডাকেনি বা এইভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত দিয়ে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখে। নিলয় ঘুরে তাকাতেই দেখে আরাফাত আর দলের ছেলেপুলে। নিলয় মাথা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? হুম। নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আরাফ, ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছো। ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। বললাম না, আর এত দরদের কি আছে, চলে যাও। আর কিছু বলে না। নিলয়ের দিকে একবার তাকিয়ে চলে যায়। নিলয় সবার দিকে একবার তাকিয়ে মনে মনে বলে, শালারা আবার এসেছিস? নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ শাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। শাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে। খানিকটা পর অনেক স্টুডেন্ট জমা হয়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন বন্ধু ভার্সিটির কোনো বাইরে নতুন কোনো একটা মেয়েকে টিক্স করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রেই হয়েছে। কোনো স্টুডেন্ট বাদ যায়নি আরাফের মর্মান্তিক ট্র্যাক থেকে। তাই সবাই সায়না দিলেও আরাফ নিলয়কে ঠিকই ভার্সিটির গেট অবধি টেনে হিঁচড়ে নিয়ে আসে। তারপর ক্যাম্পাস থেকে টেনে হিঁচড়ে নিলয়কে আরাফেরা বাইরে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাফ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনাদের সামনে আসবো না। চুপ শালা, এখন কোনো কথা না। এ শাফিন, ফোন বের করে ভিডিও করে নেই। আর কি যেন তোর নাম? ও হ্যাঁ, শুন হালারপুত, এদিকে তাকা, দেখ অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে সরাসরি গিয়ে বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথেই নিলয়ের গালে শাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে যেয়ে বলে ফেলে, শালা মাথারি, যা বলছি তাই করবি, না হলে তোর খবর আছে। শুন, আমাদের দিকে একবারও তাকাবি না। কোথা যাবি বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি চর দিয়ে সবাই সেখান থেকে চলে আসে। নিলয় কিচ্ছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে যে আরাফের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতে মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের কষে চর মারে। সাথে সাথে আশেপাশের লোকগুলো জড়ো হয়ে যায় ক্যাম্পাসে। তখন আরও যেসব বড় বড় ভাইরা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। জনতাও গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের ওপর এক প্রকার ঝড় ও নির্যাতন চলতে থাকে। কেউ শুনেনি সেই সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটি মুখ নিলয় দেখতে পায়, নেহা ও ঋষদ। কিন্তু তাদেরও কিছু করার ছিল না, কেবল তারা আত্মচিৎকার বলেই চলেছে, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করে নিলয়ের ওপর সবার মারের ঝড়টা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখতে পায় কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয়ের যেন প্রাণ ফিরে এলো। এই অবস্থার মধ্যে পড়ে পুলিশকে নিলয় আসলেই বন্ধু বলে মেনে নিতে লাগলো।
ঋষাদ আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়ের গাল বেয়ে রক্তের লালা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। টি শার্টটা রক্তে লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার কোচের লোকটা বলে উঠল, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এভাবে মারছো? ঋষাদ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে আরাপ এসে দাঁড়ায়। অফিসারের সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্তপ্ত করে। এখন এখানে ওই মেয়েটাকে বাজে কথা বলেছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতেই মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটা আমাকে এসে অনেক বাজে কথা বলছে। রাফিনের কোনো কথা শোনে না, সোজা নিলয়কে একটা চর দিয়ে থানায় নিয়ে চলে যায়। নিলয় থানায় বসে আছে, হেলান দিয়ে বসে কি যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয় নিলয়কে দেখে, কারণ এখানে যতজন কয়েকদিন ধরে আসে সবাই এতক্ষণে স্যার আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, আর করবো না, এরকম কথা বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু নিলয় কারোদের ভিতর দেওয়ালে হালান দিয়ে এক পা লম্বা আর এক পা খাটো করে এক হাত সেখানে পায়ের ওপর রেখে বসে আছে, একদম চুপচাপ, গাল বেয়ে কপাল বেয়ে ফোটে যেন রক্ত বেরোচ্ছে তখনও। সেদিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন আর সহ্য করতে না পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে তো, দাঁড়া ডাক্তার নিয়ে আসি। দরকার নেই, মানে? আমি মেসেজেই ডাক্তার দেখে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দেবে? হি হি হি। পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। এক সময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডাক্তার, ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। নিলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েটাকে টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনেই হচ্ছে। হি 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 হি। হাসিস কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। উপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিছু না, আপনি মায়াতে পড়বেন আর সেই মায়া কাটতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালের দুটো চিন্তার ভাঁজ দেখে। কি মানে? নিলয় কোনো কথা বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢিল ছুঁড়েছে মাত্র, কিন্তু ঢিলটা এইভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না। পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই। উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায় উনি। নিলয় জানে এখন রাফিন তাকে নানা প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন এক স্টুডেন্ট, খেটে খাওয়া বাবার গরিব সন্তান। খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে ওই র্যাগিং বাহিনীর পাল্লাতে পড়েছিলাম, যার প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকেন। যারা র্যাগিং দিয়েছিল তারা ছিল প্রভাবশালী বাবার কুলাঙ্গার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার, এমনি আমার মতো নতুনদের। স্যার, এই ক্যাম্পাসে র্যাগিংয়ের আরও অনেক ভয়ানক আর ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে র্যাগ করা হয়েছে তাকেই এখানে ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট র্যাগের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনো দিন কিছু করতে। ওহ, বুঝতে পারছি, তাহলে ওটা আপনাদেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না মানে? এতদিনে কিছুই করেননি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের র্যাগিং সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপ হয়ে যায়, নিলয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় কালো স্যুট বুট পরে, ভিতরে সাদা শার্ট পরে, কালো টাইয়ের সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল রঙের ফাইল। রাফিন লোকটিকে বেশ ভালোভাবে চেনে। ওনার নাম আদনান, দেশের নাম করা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরও কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করছে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে আদনান সাহেবের উদ্দেশ্যে বলে, স্যার, আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা না কফি? ওই কে আছিস, স্যারদের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বেঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি এখানে বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে ছাড়াতে এসেছি। আদনান সাহেবের কথা শেষ করতে না করতেই রাফিন দেখে আরও 2জন লোক থানায় প্রবেশ করে, নেহা ও ঋষাদ। নেহা অবাক চোখে তাকিয়ে আছে রাফিনের সামনে আদনানকে দেখে, কেননা কে না চেনে তাকে। শহরের সবাই এই আদনানকে এক নামে চেনে, আর সেই বিশিষ্ট লোক নিলয়কে ছাড়াতে এসেছে। নেহা ভেবেই তো অবাক হচ্ছে। স্যার, আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি।
নৌমি রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজ রাফিনের টেবিলের উপর রেখে দেয়। রাফিন আর নিহা সবাই চোখ বড় বড় করে চেয়ে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আরেকবার তাকাচ্ছে স্যুটটাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেও ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই বলতে পারছে না রাফিন। তাড়াতাড়ি কাগজটা দেখেই বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় আসে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রীতে গোল গোল দুটো চোখ, ঢলঢলে চাহনি নিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিশাদ বাদে। আদনানের সাথে থাকা লোকগুলো ভাবে, কি এমন বিশ্বস্ত আছে এই ছেলের মধ্যে যার জন্য প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়তে এসেছে? কি সম্পর্ক ওর সাথে? কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। নিলয় আসতে আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনে ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখের কোণে পানি। নিলয় মুচকে আসে, কিন্তু আদনান সাহেব হাসে না। নিলয় আদনানের দিকে একবার তাকিয়ে রিশাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দেয়। আদনান বলে, আরাফদের আমি দেখেছি। না, তার কোনো দরকার নেই, রাফিন সাহেব আছে তো, উনিই দেখবে। আদনান আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ এক দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান আর দাঁড়ালো না। নিলয়ের দিকে আর একবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে আসে রাফিনকে বলে, বলেছিলাম না স্যার, আমি মেসেজেই ব্যান্ডেজ করে নিব। নিলয় আর কোনো কথা বলে না, সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো করা একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে। সোজা ভার্সিটি যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা হবে। তারপর কালো রং এবং 4 জন পুলিশ সহ জিপ গাড়িতে ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগের ঘটনাগুলো সবার এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটা স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসেই আসামির বিরুদ্ধে কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যে কথা বলে ছড়ানোর উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবাইকে আসতে হবে, আর এটাই সুযোগে সহনীয় প্রভাবশালী লোকের ছেলে মেয়েগুলো দূরের ছেলে মেয়েদের নিয়ে যা ইচ্ছে করে। প্রতিবাদ করলেই সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা ভার্সিটির প্রসঙ্গে এসে থামে, তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরাফ আর তার ছেলেরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতেই ভার্সিটিতে যেন তখন থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয়ে এবং উৎসুক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। আরাফ হেসে বলে, অফিসার, আপনার বুকে অনেক সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন না সেটার ফল অনেক খারাপ হবে। কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা ওর দলের ছেলেগুলো রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার র্যাগিং করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে অফিসার, এই অবধি কেউ কিছু করতে পারেনি, আর আপনি কোথাকার কোন পুলিশ? জাস্ট একটা ফোন কলে আপনাকে বিবেক ছাড়া করে দেব। আইনের শিকলে হাত বাঁধা না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম, তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম। কিন্তু তোদের ফার্স্ট হিস্টোরি শুনে খারাপ লাগলো, তবে তোদের সাথে খুব দ্রুত আমার আবার দেখা হবে। মাথায় রাখিস নিলয়ের সাথে যেটা করেছিস। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেকে আছে, তাদের কি ঠেকাবেন? শাফিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফ এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি আরাফ রিয়াক্ট করে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর দাঁড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাস শুধু লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এরকম ঘটনা প্রথম ঘটলো। তো আরাফ থেমে থাকার মানুষ না, ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বললো। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা ভ্রু কুচকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনত্ব ছাড়াই বলে, আপনিও তো এগিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। হুম আদনান সাহেবকে কে চেনেন? তাকে কেই না চেনে। আর আমি বলতে চাচ্ছি নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। জানেন এটা কি? কিছু না। ওকে নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের এখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল বলে দেখতে গিয়েছিলাম।
নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাপ নেহাকে দেখেই ডাক দেয়। নেহা সেদিকে যায়। আরাপের কাছে যেই আরাপ বলে, তুমি নিলয়কে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার সাথে ওর? আমি একটা জিনিস খেয়াল করেছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথায় এমন নয় তো তুমি আরও প্রেম করছো? আরাফের গালে নেহা একটা চর বসিয়ে দেয়। আরাপ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বেয়াদব ছেলে, কি মনে করিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিংয়ের ভালোবাসা শেখাতে আসিস, তাই না? নেহার কথাগুলো শেষ করি কটকট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাপ গালে হাত দিয়ে নেহার চলে যাবার দিকে তাকায়। শাফিন বলে ওঠে, ভাই এটা কি হলো? সবটা হয়েছে ওই শালা নিলয়ের জন্য। ওকে পেনি, ওকে একেবারে মেরে ফেলবো। ভাই রাফিন আর নেহা দুজনে আজ তোমাকে চর মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে রেগিন বাড়িয়ে দে। এখনই ঘোষণা দিয়ে দে, যে শালা পুলিশের কাছে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ আর তার মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। রাফি নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা ভিতরে আসুন। রাফি নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বললে ভুল হবে, 5 তলা একটা বাড়ি। নিলয়ের মুখে ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেই চলে। বাড়িটার ভিতরে একটি ছোট্ট চায়ের দোকান, একজন বয়স্ক লোক সেখানে চায় বিক্রি করেন, আর দুটো ফ্যামিলি থাকে নিচতলায়, আর উপরের বাকি তলাতে কেউ নেই। সবটা জুড়ে নিলয় আর ঋষাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারিদিক বেশ ভালো করেই তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকও খুব একটা কিছু মনে করেনি। নিলয়ের ফ্ল্যাটে যায় ওরা। নিলয়ের রুমেই কাছেই আসে, দরজাটা খোলাই আছে। রাফিন আর ঋষাদ রুমে প্রবেশ করে। দুটো এসি, দুটো বেড, দুটো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছালো পরিপাটি একটা রুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল, কারণ নিলয় নিজেই বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খাওয়া গরিব বাপের ছেলেও বহু কষ্টে পড়াশোনা করতে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো, কোথায় পেল, কে ও? রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে এসেছিল আদনানের রহস্য বের করতে, আর এসেই আরো বড় রহস্যে পড়ে যাবে রাফিন, তা ভাবতেও পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙচুর করা একটা মেসে থাকবে, কুড়ে ঘরের মতো রুমে থাকবে, কিন্তু না, রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু কি নিলয়ের নাকি ঋষাদের? জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয়ের সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, আরে স্যার আপনি? নিলয় কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন হাসে, তবে অবাক হয় নিলয় এখনো সেই কথা মনে আছে দেখে। রাফিন বলে, সব ঠিক। তুমি কি আসলেই ভালো আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং তো, তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন তাকে জিজ্ঞেস করবে, তাই নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে এনেছিল সেটাই জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশেই ওনার গ্রামের বাড়ি, সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবা দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকেই পরিচয় আমার ওনার সাথে। ব্যাস, আর কিছুই না। ওহ। রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতেই ঋষাদ বলে, তুই ওনাকে মিথ্যা কেন বললি? মিথ্যে কি বললাম? গ্রামেই তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরাফের কি খবর বল। নেহার সাথে ঝামেলা চলছে, তবে ঝগড়া করছে খুব। গুড, এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি র্যাক করতে ততই সে এগিয়ে। এগিয়ে যাব মানে? কোথায় এগিয়ে যাব? মৃত্যুর দেশে। হা হা হা। যাই হোক, ফোন দে তো মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয় তুই আবার শুরু করলি তো? আমি এখনই ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আজ। আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি?
নিলয় কোনো কথা বলে না। বিছানার বালিশের নিচ থেকে সিগারেট বের করে প্যাকেট থেকে লাইটে নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিশাদ এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে। রিশাদ বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, এখনও সুস্থ না তুই। তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবেই, ওরা ভালো না। হি হি হি। হাসিস কেন? আমি ভালো তো? রিশাদ নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ একটা শ্বাস নিয়ে নিলয়ের পাশে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আরবদের শাসিয়ে এসেছিস বলে। এবার নিশ্চয় খুব বড় ঝামেলা হবে। তুই ওখান থেকে চলে যা, তোর বাড়িও বেচে দে, আমিও চলে যাই। আরে ভাই কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন, ঝামেলা করবি বলে? না, দিবি তো? প্রমিস, ঝামেলা করব না। ওকে। নিলয় মাসুমকে কল দেয়। প্রথমবার রিং হতেই রিসিভ করে মাসুম। নিলয় সেখান থেকে রিশাদের ফোন কেড়ে নিয়ে বলে, ভাইয়া বলো। আরাফের উপরে নজর রাখবি। মাসুম কোন দেশের টপ রকস্টার? ধুর, সাধারণ একজন র্যাগার। ও বুঝতে পারছি, আচ্ছা। মাসুম একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবেই, শিওর। সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করবে, রিশাদের না। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাপ নিলয়ের মারবে সেটার জন্য। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করছে। তখনই কেউ একজন তার ব্যাগ টেনে ধরে। পিছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। নিলয় মুচকি হাসে। নেহা বলে, কেমন আছো? আমিও ভালো। নিয়া আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে নিলয়ের মাথায় গাঁটটা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাপ আর তার লোকজন নিলয়ের পিছনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করিস, মাদার চোদ। চল শালা এক্ষুনি। আরাফও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবেই। যাওয়ার পর কি হবে সেটা সে জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, তাহলে তোমার এই সুন্দর মুখ আর সুন্দর থাকবে না। আরাফ তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা? এখন ছাড়াবো তোর গায়ে হাত দিয়ে? প্রেম করতাম বলে একদিনে তো গায়ে হাত দিতে দিস নাই। আজকে সবার সামনে তোকে চুমু খাবো, দেখবো কে বাঁচায়। কথাটা শোনার সাথে সাথেই নেহা কষে আরাফের গাড়ি চর বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি রকম ছেলে হ্যাঁ? তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? থু। থুটা আরাপের পায়ের নিচে ছড়ে নেহা। তারপর হন হন করে চলে যায় সেখান থেকে। আরাপ মুচকি আসে, নিলয়ের জামার কলার ধরে নিয়ে যায় টানতে টানতে। তারপর আরাপ নিলয়ের টি শার্ট ধরে টানতে টানতে নিয়ে যায়। ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নিলয় কারোর দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই প্লিজ। নিলয়ের কোনো কথা শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে আসে নিলয়কে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওর কজন ছাড়া বাকি সবাই মুখে এক প্রকার দুশ্চিন্তা ও বিষণ্ণের ছাপ। আরাফেরা গোল চত্বরে যেয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই কুত্তার বাচ্চা পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা না? আমার নামে বিচার দিয়েছিস, তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালা তোর পুলিশকে, দেখি ওর কত বড় সাহস আমাকে ধরে নিয়ে যায়, শালা মাদারি। ওরা সবাই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমনটা অবস্থা। নিলয় শুকনো মুখে তাকায় ওদের দিকে, কোনো কথাই বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছুই হবে। তাই নিলয় কাঁদো কাঁদো মুখ করে বলল। নিলয়ের কথা শুনে সাফিন এসে নিলয়ের গালে সজোর একটা চড় বসিয়ে দেয়। ভাই আমাকে মাফ করে দিন, আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনোদিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দেন ভাই, আমি কিছুই জানি না। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাফিন চড় দিয়ে উচ্চ স্বরে গালি দেয় নিলয়কে। তারপর বলে, শালা কি মনে করেছিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইকে মারছে, আবার পুলিশ কিছুই জানোস না? পুলিশকে কমপ্লেন করিস নাই? তাহলে পুলিশ জানে কি করে তোকে আমরা র্যাক দেই? র্যাকের কি দেখছিস এতদিনে? এইবার দেখবি শালা। হাও সাফিন, ঠিক কইছস। ওই ফকিন্নির সামনে হাডও
মোড়ে বসে কান ধরে থাক শালা। নিলয় দাঁড়িয়ে থাকে, গালিগুলো, মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে নিলয় তা একদমই খেয়াল করেনি। নিলয় মারগুলো ঠিকই সহ্য করে নিচ্ছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আর বিশেষ সজোরে তলপেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাত হয়েও মুজিব এসে ওকে সামলায়। 1.50 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গায় যেয়ে বসে। নিলয় কোকাতে কোকাতে বলে ওঠে, ভাই আমার চশমাটা দিন প্লিজ, চশমা ছাড়া কিচ্ছু ঠিক দেখতে পারি না ভাই, ঝাপসা হয়ে আসে, প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব নিলয়ের চশমাটা কনভার্স এর নিচে ফেলে দিয়ে মট করে ভেঙে দেয়। নিলয়ের ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার গায়ে পেছন থেকে এক গাদা পোড়া মোবিল ও গোবর পচা ঢেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পেছনে থাকা আরাফের ছেলেগুলো এক এক করে সামনে এসে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়, 10 থেকে 15 জন ছেলেরা। নিলয়কে এখন বাজেভাবে র‍্যাক দিয়ে প্রস্তুত। নিলয় কোনো রকমের চোখ যেয়ে মোবিল মুছে সামনে তাকায়। এতক্ষণে নিলয় চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, শালার তামসা দেখো, মেয়েদের সামনে ওই দুটো জিনিস দেখতে পাও। ভাই কি যে কন্যা, ওটা তো কানা মানুষও টের পায়। আর ভার্সিটির মেয়েরা তো একটাও বোরকা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আসে। এই কারণে তো দেখতে পুরো ঢাকা পরিবহনের সামনে লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলেছে ভার্সিটির মেয়ে দেখলে আমার থাক ভাই কমনা। ওরে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থাইকা কথা কইয়া লজ্জা দিবেন না ভাই, লজ্জা পাইতেছি। আরে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমাদের নিলয় দেখে না রে, সে ঝাপসা দেখে। হ ভাই, সে মাইয়াগুলার হেডলাইট গুলা শীতের সকালে কুয়াশার মতো দেখ। কি রে মুজিব, তুই আজকাল একটু বেশি দিবানা হয়েছিস। সব খবর কওয়ার আগে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি করব ভাই, ভার্সিটির পোলা না আমরা, তো আগে এরমই ছিলাম না তো। তোমার লোকে থাইকা শিখে গেছি। এখন রাতে ভিডিও না দেখলে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি বাস্তবে কিছু করস? কি যে কোন ভাই আপনারা, বাস্তবে তো আবার বলা লাগে যে বেরো আছে নাকি। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনছে। হাসি লাগলো বেশ জোরে। নিলয় কেবল ঠায় বসে আছে আর নিজের দিকে তাকিয়ে বলে ওঠে, ওই এবার কান ধরে কয়েকবার উঠ আর বয়। একদম ভাবলি না তোর বাপ দেখানোর জন্য এখানে কেউ নেই। যেটা বলছে সেটাই কর, না হলে তোর খবর আছে। নিলয় কান থেকে উঠে দাঁড়ায়। সেখানে বসতে যাবে তখনই শুনতে পায়, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, আমি সব পুলিশকে বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নিলয় দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে নিলয় জানে না। হঠাৎ আরাফ এসে রিশাদের গালে চড় দিয়ে বলল, ওই তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাফের কথা শুনে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় মোবিল মুখের সামান্য একটা প্রশস্ত হাসি দিয়ে রিশাদকে ইশারা করে আপনি বলতে। রিশাদ মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিশাদ এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে। আর এই দিকে রিশাদ ভাবে নিলয় হয়তো বলবে রিশাদ উঠে দাঁড়া, আমিই দেখছি, কিন্তু না, এমন কিছুই হয়নি। অবশ্য নিলয়কে সব কিছু থেকে বিরত থাকার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের শালা কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কিভাবে? তোর পাশেরটা তো সম্মান দেয় না। মুজিব যা। কোথায় যাবো ভাই? তুই আর সোহাগ মিলে 2টা জামা আর প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা 2টাকে এখনই পরিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ঘোরাবো। প্লিজ ভাই, এটা করবেন না, আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাচ্ছিস? আমরাই শত্রুতা করছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, আর আমি 2টারে মেয়েদের জামা পরিয়ে বেশ্যাপল্লীতে ছেড়ে দিয়ে আসি, চলো। ঠিক বলেছিস, ওদেরকে ওখানে মানাবে ভালো। আজ বুঝবে মজা, পুলিশের কাছে আমাকে নিয়ে মজা। ভার্সিটির সবাই হা করে তাকিয়ে আছে সেদিকে, কেউ কিছুই বলছে না। অবশ্য কারো বলার সুযোগও আর সাহসও নেই। এতদিন এক স্যার ওদেরকে এইসব কাজে বাধা দিয়েছিল বলে সেই দিনই সেই স্যারকে মেয়েদের জামা পরিয়ে অল গার্লস এলাকায় ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকারই ভার্সিটি দেখা যায়নি। মুজিব আর সোহাগ দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা, তোরা বেটা 2টাকে ধর।
আরাফের কথা মতো সবাই এসে দুজনকে ধরলো। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু শাফিন এসে চড় দেওয়ায় রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল। নিলয় তাকে চুপ থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদের মেয়েদের জামা পরানো হয়। কি রে মজিব, কিছু বললিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই, নীল সিনেমা তো পুরাই ওই যে কে আছে না, ওই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, দূর নামটা ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর এই রিশাদ কে তো বস, পুরাই সাকিরার মতো লাগছে। ওরে বাপ রে, তুই তো দেখি বেশ কিছু জানিস। আচ্ছা চল, নাগিন গিন 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 ডান্স দেই ওদের সাথে। চুপ শালা, আমি ডিজে অলক ভাষণ দেব, এক একটা মাল সেই মাল লাগছে বস। মুজিব, বেশি পাকনামা হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে, তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ, বাকিরা সবাই আরাফের পিছনে যেয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে পথভূর্ত এগিয়ে আসছে। এসব কি হয়েছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে র্যাগিং করছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলাম, না হলে খুব খারাপ হয়ে যেত। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেদিক দিয়ে চলে যান, না হলে কি? যা বলছি তাই করুন। আরাফ কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। শাফিন তেড়ে আসতে আরাফ থামিয়ে বলে, দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই। শাফিনকে কথাটা আরাফ আস্তে করে বলে। তারপর শাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতা দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো র্যাগিং করব না, আমাদের প্লিজ মাফ করে দেন। প্রমিস করছি আর কখনো এমন করব না। এবার আমাদেরকে ছেড়ে দিন, এর পরের বার আর এমন হবে না। তোরা কখনো ভালো হবি না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটির বহিরাগত ছেলে মেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানে দাঁড়িয়ে থাকা। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাকে জ্বালাবে না। হাসো কেন? স্যারও মনে হয় পাগল হয়ে গেছে মানসিকভাবে, এত চাপ সহ্য করতে পারেনি তাই। স্যার আসছি, ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ নিলয়কে বলে, তুই কেন ওনার সামনে হাসছিলি? ওরা আবার র্যাগিং করবে তাই হাসি পেল শুনে। তুই তো বেশি বুঝিস। আর পারছি না রিশাদ, কি এভাবে সব সহ্য করতে পারছি না। বাদ দে। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ। চারিদিকে নীরবতা ভেদ করে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে। গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গালে বেয়ে মাথার লোহার রড দিয়ে মেরে ক্ষত করে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজ করে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে। কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আতকে উঠল। শুকনো পাতায় মরমর করে শব্দটা সঙ্গী করে আরো ঝিঝি পোকার বিদঘুটের শব্দকে উপেক্ষা করে কয়েকজোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেনই ধোঁয়াশা। আরাফ, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গলিতে, অপেক্ষা করছে একটি বড় সূচকের। কখন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষা বৃষ্টি। নেহা বাড়ি থেকে বের হবে। রাতটা তখনও গাঢ় হয়নি। আরাফ ভালো করে জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ি মানে ছোট কাকার বাড়িতে চলে যায় কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহা যেতে হবে এই গলি দিয়েই। সেখানে দাঁড়িয়ে আছে আরাফ, মুজিব আর সোহাগ। ভাই আসছে না কেন? ও কটা বাজে? এই তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হ, এক্ষুনি সে আসবে। ভাই কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। আর আমি আগে আসুক তারপর। ওকে, তো তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না, তবে তোমার পরে আমি সুযোগ চাই। শয়তান একটা, ওই চুপচুপ নিয়ে আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার নিলয়ের কথা কারণেই নেহার মনে চলে এসেছে। নেহা অজান্তেই নিলয়ের কথা ভাবছে। বারবার নেহার এটা মনে হয়েছে, আদনান সাহেবের সাথে নিলয়ের কি সম্পর্ক? দেখতে ইনোসেন্ট মনে হলেও নিলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের র্যাগিংয়ের সময় আমি খেয়াল করেছি। কিন্তু কেন সে কিছুই বলে না?
নেহা আবার ভাবতে ভাবতে আরাফের খুব কাছে চলে আসে। হঠাৎ নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পিছনে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে ওঠে, জিজ্ঞাসা করে, কি ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথা কোনো প্রত্যুত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অবধি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে শুনতে পায়, হাই জানু, কেমন আছো? নেহা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে আরাফ ও সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় সড়ো ঢোক গিলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে ওঠে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো। সরি বলছি সব কিছুর জন্য। ওকে মাফ করে দাও, আবার ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করব না। নেহা কিছু বলতে পারেনি আর। পেছন থেকে মুজিব অজ্ঞান হওয়ার স্প্রে জনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফ ধরে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাঁসা করে গাড়ি চলতে শুরু করেছে। রাফিন দেখতে পায় 4 জন লোক কালো পোশাক পরে তার পেছনে দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকেই কোনোদিন দেখেনি। একদম অপরিচিত 4 জন মুখ। অবশ্য রাফিন তাদের এই মুখও দেখতে পাচ্ছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথার টুপি ঝোলানো, যেটা বড় রেইনকোটের থাকে। রাফিনের কাছে আসতেই 4 জন রাফিনের পেছনে সোজা হয়ে সীমাবদ্ধ হয়ে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে এটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কারা বা কোথায় লেগেছে রাফিনের এটা খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্নাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে 3 জন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পেছনে আরও 4 জন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, শাফিন, শাহন ও রাহিল। আর যেগুলো গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। শাফিনরা এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম সাপিন? শাফিনের পেছনে থাকা কোনো সবার মধ্যে নেতা গোছের আগন্তুক একজন ব্যক্তি কথাটা বলল। শাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই কেউ কাউকে দেখতে পেল না। জি জি ভাই, আমার নাম শাফিন। তুতলাচ্ছিস কেন? তোর নাম সাপিন সেটা জানি, তুই থাকিস কোথায় সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি। আপনারা কারা? মৃত্যু দ্রুত, এটা দেখেছিস? .156 পুরো লোডেড, তোকে মারার অনুমতি নেই, না হলে জেন্টার বয়েজ গ্যাংয়ের কাছে এ অবধি কেউ বেঁচে ফিরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। শাফিন কয়েকবার ঢোক গিলে চোখ বড় বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেও ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম? এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুরা করে, আর যার সাথে শত্রুরা করে তাকে মেরে ফেলে, আমাকেও মারবে। শাফিন থপ করে হাত মুড়ে বসে পড়ে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর কোনো কিছু করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিনও দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে মেরেই ফেলবো। শাফিন আর শাওন দৌড়ে চলে আসে তাদের থাকে। শাফিন ভেবেছিল পেছন থেকে তাকে গুলি করা হবে, কিন্তু না, সেরকম হয়নি। তাই শাফিন খুশি হলেও কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মি রাফিন, আপনিও চলে যান। তবে হ্যাঁ, আজকে রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্যে থেকে সেই আগন্তুক লোকটা কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানে দাঁড়িয়ে হা হয়ে যায়, কারণ এত কাছ থেকেও সে ডেঞ্জার বয়েজ গ্যাংকে ধরতে পারলো না। সারা বাংলাদেশের প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংটাকে নিয়েই ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে, শাঁসা করে গাড়ির শব্দে যেন বিকট হয়ে আধা এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করছে। ঘুমন্ত মেয়েটা নেহা।
মুখে কাপড় বাঁধা, গাড়ির ভিতরে পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর তার সাথে কারা আছে সেটাও বুঝে নিল। আরাফ, মুজিব ও সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ তার মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা। কেবল মুখ দিয়ে গোঙানোর শব্দ শোনা যাচ্ছে। আরাফ বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণ অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করো জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব, তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মাস্তি হবে। আমাকে চোয়ার মারার অপমানটা তোমাকে বোঝাবো জান। নেহার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শব্দহীনভাবে নেহা বারবার বলে চলেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু নেহার সেই কথা বলার কোনো বাইরে যাচ্ছে না, কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজোড়া হাত তাকে স্পর্শ কাতর জায়গা ছোঁয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে উপরের দিকে। নেহা এবার ছটফট করতে লাগলো। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বয়ে পড়ছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাতের উপর দিয়ে উঠে আসতে লাগলো। নেহা কিছুতেই কিছু করতে পারছে না, আবারও ঝাঁকি দিল, কিন্তু এবার সেই দুটো হাত আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তার পেছন থেকে ছাপটে ধরে আছে, আর তারই এই দুটো হাত। হাত দুটোর গন্তব্য খুব কাছে আসতেই ধুম করে গাড়িটা ব্রেক করলো। আরাব সহ গাড়িতে থাকা সবাই হুড়মুড় করে সামনে ঝুঁকে গেল। আরাব ড্রাইভার রতনকে বলল, ওই শালা মাদারি তোর হলো সমস্যা হয়েছে, ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি, শালা হারামি। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছে পূরণ হতে যাবার ঠিক কয়েক সেকেন্ডের আগেই এমন বাধা পাবে মুজিব তা ভাবতেও পারেনি। প্রচন্ড রকম বিরক্তি নিয়ে বলল, আরাব ভাই, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে আমি দেখছি, পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচের সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা তা একদমই জানে না, কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পায়। লম্বা টুপি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে আছে বাইকের সামনে। এই একজন নেহার জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটাকে বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলো, চিন্তার ছাপ তার চায়নি। মুজিব গাড়ি থেকে নামে, আরাফা সোহাগও তার পিছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতন লাল নেহাকে খুব ভালোভাবেই চেনে, কারণ বহুবার আরাব স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতনলালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে, সবসময় নেহাকে সে মা বলেই ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পাওয়াতে দুজন খুব খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়, তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরাফের গাড়ির কাচের সাথে এসে লাগে। কাচ ভেঙে যায়। নেহা চিৎকার করে ওঠে, কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে আছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয়ে একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলতে চায় না। চোখের সামনে আরাফের প্রিয় বাম হাত এইভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে, আরাফ তা কল্পনাও করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটি পিস্তল, সোজা আরাফের দিকে তাক করা। আরাফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নেহা যেয়ে আরাফের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে তাজা রক্ত পিসডালা মাটিতে পড়ে ছিটিয়ে যাচ্ছে। নেহা রক্ত দেখে জ্ঞান হারায়, ঠপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে আগন্তুক ছেলেটা তার দিকে এগিয়ে আসছে। আরাফ হাঁটু মেরে বসে তার নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধু। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে থাকা দাঁড়িয়ে অচেনা ছেলেকে সামনে বলতে থাকে, বা ভাইয়া, আমি জানি আপনি কে, আমি ডেঞ্জারাস গ্যাংয়ের কেউ, কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাকে নিয়ে, একটা ফটো বের হয়েছিল আপনাদের নিয়ে। কেন আপনার মতো পোশাকে দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আপনাদের গ্যাং সম্পর্কে লেখা আর্টিকেল। কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউদেরকে বাঁচিয়ে রাখেন না, কে ছেড়ে দিন ভাই প্লিজ। আগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে। রতনলাল সামনে আসে, ইশারায় বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে। রতনলাল কথা মতো আরাফ আর সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহাদের বাড়িতে পৌঁছে দিতে। রতনলাল যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তুলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরিয়ে সোজা টান দিয়ে ফেলে আসে। রাস্তায় পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তায় এক পাশে চোখ মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনের
হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বলে, খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসতে দেখলে, তাই না? আর আবার কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছে না ওরা। ছোঁয়া কয়েকবার ডাক দিল। আরাফ ভাই, ভাই আছেন? আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবে চলেছে কে এই ছেলে। কণ্ঠটা অনেক পরিচিত, কিন্তু তবুও কনফিউজড যেন আরাফের মনে বড় রকমের চিন্তার ছাপ। তবে কি সে? ইনোসেন্ট চশমা পরা নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনো। দেখতে তো গাইয়া খ্যাত আর আবুল মার্কা লাগে। তাহলে কে হতে পারে? কেনই বা 3 গ্যাংয়ের লোকের শেষের কথাটি বলে গেল? নেহার যখন জ্ঞান পেয়ে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। ওকে ঘিরে বাড়ির সব লোকেরা দাঁড়িয়ে আছে। নেহা সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে যাবে এখানে আমি কীভাবে এলাম, কিন্তু নেহাকে কিছু জিজ্ঞেস করার আগেই নেহার মা বলল,